নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এক অসাধারণ ভিডিও। স্টুডিও কোম্পানির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে এসেছি বাঁকুড়ার সিমলাপালের রাজবাড়িতে। ইতিহাস অজানা অনেক গল্প আর সৌন্দর্যের সাক্ষী এই রাজবাড়ি। চলুন আজকে একসাথে দেখে নিই সিমলাপালের রাজবাড়ির ভিতরের রূপ আর কাহিনী। সবাইকে স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব বাঁকুড়ার সিমলাপালের রাজবাড়ি। এটি মহাপাত্র রাজার প্রতিষ্ঠিত ছিল। পূর্বে অনেকেই বাঁকুড়া জেলার সিমলাপালকে উৎকল ব্রাহ্মণদের রাজধানী বলেন। কোনো এক সময়ে সিমলাপাল থেকে শুরু করে পুরুলিয়ার কুইলাপাল পর্যন্ত যে জায়গাগুলি ছিল মহাপাত্র রাজার অধীনে। এটি হলো রাজবাড়ির দুর্গা মন্দির। মন্দিরের মেঝেটি মাকড়া পাথরের তৈরি বলে দেখা যাচ্ছে। পুরানো এই দুই চালা বিশিষ্ট মণ্ডপেই এখনও দুর্গাপুজো হয়ে থাকে সেই পুরনো রীতিনীতি মেনে। দক্ষিণ বাঁকুড়ার প্রায় 400 বছরের পুরানো এই সিমলাপাল রাজবাড়ির পুজো। রাজবাড়ির নিয়ম নীতি মেনে এখনও পুজো সেই রকমভাবে আগের মতোই হয়। পুরনো আচার্য এবং নিয়মকানুন নিয়ে এই পুজো গড়ে ওঠে। আগে এখানে রাজবাড়ির পুজোতে ছাগ বলি করা হতো। এখন নিয়ম নীতি পাল্টে যাওয়ায় সেই ছাগ বলি আর হয় না। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যাচ্ছে। রাজবাড়ি প্রবেশের পথেই আমরা দেখে নিলাম দোলমঞ্চ ও দুর্গা মঞ্চ। এবার আমরা দেখব কুলদেবতার এই মন্দিরগুলি। চলুন এরপর ঘুরে দেখা যাক। ভারতবর্ষের ইতিহাস এর নাম সংরাক্ষরে লেখা আছে। ভারতবর্ষের ব্রাহ্মণদের দ্বারা শাসিত 81টি রাজবংশের মধ্যে এবং ভারতীয় উপমহাদেশের ব্রাহ্মণদের দ্বারা শাসিত 39টি জমিদারি মধ্যে উৎকল ব্রাহ্মণ রাজার সিমলাপাল রাজবংশ ও জমিদারি বিশেষ স্থান অধিকার করে আছে। ভারতবর্ষের মুঘল রাজাদের রাজত্বকালে 1469 খ্রিস্টাব্দে উৎকল রাজ্যের এক সেনানায়ক নকুরতম তার আধ্যাত্মিক গাইড রাজগুরু শ্রীপতি মহাপাত্রের নেতৃত্বে উৎকল ব্রাহ্মণগণ বর্তমান ও বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এ স্থানান্তরিত হন। সেই সময় এই নাম ছিল দণ্ডভুক্তি। দণ্ডভুক্তি ছিল মূলত দ্বারকেশ্বর ও সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী অঞ্চলে। সেই সময় এই অঞ্চলে উড়িষ্যা রাজার অধীনে ছিল। সেই সময় এই এলাকায় গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই এলাকায় ডাকাত কর্তৃত্ব করত। সেই সময় শ্রীপতি মহাপাত্র নকুরতুমের সহায়তায় এই এলাকায় রাজা হয়ে ওঠেন এবং মহাপাত্র রাজবংশের প্রতিষ্ঠা করেন। শ্রীপতি মহাপাত্রকে উৎকল ব্রাহ্মণদের চন্দ্রগুপ্ত বলা যেতে পারে। মহাপাত্র রাজবংশের রাজত্বকালে সিমলাপাল মহাপাত্র রাজধানীতে পরিণত হয় এবং মুঘল শাসনকালে প্রথা অনুসারে সিমলাপাল রাজবংশের রাজাদের উপাধি মহাপাত্র থেকে সিংহ চৌধুরী করা হয়। অর্থাৎ সিংহ চৌধুরী বলতে সিংহ মানে শক্তিশালী, চৌধুরী মানে একটি সম্প্রদায় বা জাতির মালিক বা চারিদিকের মালিকানা নামে পদবিতে দেওয়া হয়েছিল। সিমলাপালের রাজারা ডাকাতদের দমন করেন এবং বড় ও মাঝারি জলাধার নির্মাণ করেন এবং সিমলাপাল অঞ্চলকে ভালো কৃষিযোগ্য রূপান্তর করেন এবং রাজবংশের রাজারা অনেক মন্দিরও নির্মাণ করেন। বঙ্গের ইতিহাসে মহাপাত্র রাজবংশে সিমলাপালের সুবর্ণ যুগ বলা যেতে পারে।
সেই সময়ে সিমলাপালের রাজারা দোল উৎসব, দুর্গাপূজা, রাধা নাম সংকীর্তন, সাথে সাথে নাম সংকীর্তন এই এলাকার মানুষের মনে শান্তি ও পবিত্রতাকে এক বিশেষ পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। শুধু তাই নয়, এরা নিঃস্বার্থভাবে ক্ষুধার্তকে অন্ন ও বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে ও ভূমিহীনকে ভূমি দান করেছিলেন। উড়িষ্যার রাজা নকুন্দ দেবের পতনের পরে এটি বাংলার নবাবের অধীনে আসে। এরপরে কিছু সময়ের জন্য এটি মারাঠাদের অধীনে এবং ফের বাংলায় নবাবের অধীনে আসে। পরে ইংরেজদের শাসনের সময় 1854 সালে এই অঞ্চলটি বিহারের লেফটেন্যান্ট গভর্নর এর অধীনের নামে, পরে এটি 1879 সালে অক্টোবর মাসে সিমলাপাল, ভালাইডিয়া এবং তার সাথে সুপুর, অম্বিকানগর, রায়পুর, শ্যামসুন্দরপুর, ফুলকুসমাকে মালভূমি জেলা থেকে পৃথক করে মল্লভূমির সাথে জুড়ে দেওয়া হয়। 1881 সালে বাঁকুড়ার সাথে পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা হয়। এটা হলো রাজবাড়ির কুলদেবতা, যা আজও রক্ষত অবস্থায় রয়েছে এবং নিয়ম করে আজও পূজা অর্চনা করা হয়ে থাকে। এটি হলো রাধাকৃষ্ণের মন্দির। রাজবাড়ির এই মন্দিরের দেওয়ালের বাংলায় স্থাপত্য শিল্প এর কিছু পরিচয় পাওয়া যায়। সেই সময়কার স্থাপত্য চিত্রকলা সেইগুলি মন্দিরের চিত্রকলার কারুকার্যের মধ্যে আজও নির্মিতমান। রাজবাড়ির নিয়মিত পুজো পাঠের জন্য রাখা হয়েছে পূজারী এবং তিনি সর্বদা প্রায় সমস্তটাই করেন। রাজবাড়ির সেই রীতিনীতি মেনে পূজা করে আসছেন। এবার রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যাক। যদিও সেখানে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তবুও কিছু কিছু অংশ দেখাবো। রাজবাড়ির এই পিছনের অংশটা দিয়েই কাছারি বাড়ি যাওয়া যায়। পাশের পুকুরটি রাজবাড়ির ব্যবহৃত পুকুর। রাজবাড়ির কুলদেবতার ছাদ থেকে আমরা রাজবাড়ির এই দুটি মন্দির দেখতে পাচ্ছি। এখান দিয়ে ভিউটি অতি অসাধারণ সুন্দর। মন্দিরের সামনে আটচালা ছিল, সেটি আজ ধ্বংসপ্রাপ্ত। আটচালার স্তম্ভগুলি দাঁড়িয়ে আছে এখনো।
পরিশেষে বলাই যায় 400 বছরের প্রাচীনতম রাজবাড়ি ইটে কাঠে পাথরে রাজকীয় অভিযাত্রী। তবে আজ বয়সের ভারে তার চোরাজীর্ণ। বয়সের ভারে যেটুকু টিকে আছে সেখানে বয়সের ছাপ স্পষ্ট রয়েছে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে বন্ধুরা জানাতে ভুলবেন না, কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ রইল বন্ধুরা। আবারও দেখা হচ্ছে কোনো এক ভিডিও বা কোনো এক স্টোরি, কোনো এক ফটোর মাধ্যমে।